আমাদের 31 দফার ভিতরে 30 নম্বর দফা যেটা, সেটা হচ্ছে আইসিটির ক্ষেত্রে। আমরা দেখেছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা ডিজিটাল বাংলাদেশের স্লোগানের কথা বলেছে, কিন্তু সত্যিকার অর্থে আইটির কোনো প্রয়োগ করে নাই। আমাদের নেতা যেমন তারেক রহমান বলেছেন, যারা ফ্রিল্যান্সিং করেন, যারা আউটসোর্সিং করেন, ওনাদের দীর্ঘদিনের দাবি মেনে বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে বাংলাদেশে পেপ্যাল ইন্ট্রোডিউস করবে। আমাদের এখানে ফেসবুক আছে, ইউটিউব আছে, গুগল আছে, যাদের অনেক বড় ইউজার সংখ্যা বা ব্যবহারকারী বাংলাদেশে রয়েছে, কিন্তু তাদের বাংলাদেশে কারো কোনো অপারেশন নাই। আমাদের একটা লক্ষ্য হলো বাংলাদেশে যেন এই বিদেশি কোম্পানিগুলো আসে, যারা টেকনোলজি নিয়ে কাজ করে, সেই কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করে, বাংলাদেশে এসে কর্মসংস্থান সৃষ্টি করে। সেই জন্য আমরা ওদের সাথে কথা বলবো, সে ধরনের পলিসি প্রপোজাল তৈরি করব। এর পাশাপাশি আমাদের এখানে আমাদের নেতা যারা তারেক রহমান যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, কৃষকদের জন্য যে কৃষি কার্ডের কথা বলেছেন, আমাদের হেলথ কেয়ার সিস্টেমে সবার জন্য স্বাস্থ্য যেভাবে নিশ্চিত করা হবে, এর প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু আইটির সরাসরি সংযোগ রয়েছে। কারণ এই প্রকল্পগুলো যখন আমরা বাস্তবায়ন করতে যাব, আমাদের ইন্টিগ্রেটেড ডেটাবেস প্রয়োজন হবে, বাংলাদেশের সব মানুষের তথ্য প্রয়োজন হবে, সেটাকে সুরক্ষিত রাখার প্রয়োজন হবে এবং নিশ্চিত করতে হবে যে তথ্য প্রযুক্তির উৎসর্গগত ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারি, জনগণের যে সমস্যা রয়েছে সেটা সমাধান করতে পারি। আমাদের আইটি ব্যবহারের একটা প্রধান খাত হবে জনগণের বিদ্যমান সমস্যার সমাধান করা। সেটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেমন হবে, ঠিক তেমনি ঢাকা সহ বড় শহরগুলোতে ট্রাফিক সমস্যা সহ যেগুলো রয়েছে সেগুলো সমাধানের ক্ষেত্রেও আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার করবো ইনশাল্লাহ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স কিংবা মেশিন লার্নিং এর মতন একদম আধুনিক যে তথ্য প্রযুক্তিগুলো রয়েছে, এগুলো আমরা আমাদের জনগণের বিভিন্ন বিদ্যমান সমস্যার সমাধানে এবং নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল খাত উন্মোচনের জন্য ইনশাল্লাহ ব্যবহার করব। এবং এর জন্য দেশে বিদেশে আমাদের যারা এক্সপার্ট রয়েছেন, যেসব এক্সপার্টরা আমাদের সাথে কনসালটেন্সি করতে পারেন, তারা তাদের নলেজটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। বাংলাদেশে অনেক প্রযুক্তিবিদ বিশ্বের অনেক বড় বড় কোম্পানিতে কাজ করছেন, গভর্নমেন্ট ফোরামে কাজ করছেন, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনে রয়েছেন, ওনাদেরকে আমরা আমাদের আইটির ডেভেলপমেন্টাল প্ল্যানে ইন্টিগ্রেট করবো ইনশাল্লাহ। বিএনপির একটা বড় গৌরবের জায়গা হচ্ছে আমরা শ্রমিক বান্ধব দল, আমরা শ্রম বান্ধব দল। বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়াই প্রথমবারের মতন যুবকদের জন্য, তরুণদের জন্য সবচাইতে বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন বিদেশে শ্রমিক পাঠানোর মাধ্যমে, বাংলাদেশে গার্মেন্টস শিল্প স্থাপনের মাধ্যমে। দেশনেত্রীর সময়ে প্রথমবারের মতো বাংলাদেশে আমরা শিশু শ্রম বন্ধের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছিলাম। এবং আমরা দেখেছি যে কমপ্লায়েন্স ফ্যাক্টর নিয়ে অনেক কথা হয়, সেগুলো কিন্তু বিএনপির পূর্ববর্তী সরকারের সময় নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিভাবে কর্মক্ষেত্রে এবং শিল্প প্রতিষ্ঠানে, কলকারখানায় আমরা আমাদের শ্রমিকদের নিরাপত্তা প্রদান করতে পারবো। বিএনপির একটা ইলেকট্রাল কমিটমেন্ট ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে। আমাদের নেতা বলেছেন বিএনপি যখন জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনায় আসবে, আমরা চাইল্ড লেবার বা শিশু শ্রম বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে চাই। আমরা চাই আমাদের যারা কর্মী রয়েছে, যারা শ্রমিক রয়েছে, তাদের জন্য কর্ম পরিবেশের উন্নতি ঘটে এবং যতটুকু সম্ভব আমরা তাদের গণতান্ত্রিক ট্রেড ইউনিয়নের যে রাইট বা ক্ষমতা রয়েছে সেটা নিশ্চিত করতে চাই। অর্থাৎ আমাদের শ্রমিকদের গণতান্ত্রিক ট্রেড ইউনিয়নের অধিকার থাকবে, তবে সেটা একটা পরিমিত মাত্রায়, যেন কোনো ধরনের অসন্তোষ বা অস্থিতিশীলতা না হয়, বরং শ্রমিক মালিক ভাই ভাই সে আদর্শে উপনীত হয়েই যেন আমরা কলকারখানাগুলো চালাতে পারি। বর্তমানে বাংলাদেশের একটা বড় সমস্যা, বিশেষভাবে আমরা গার্মেন্ট খাতে দেখি প্রায়ই দেশি বিদেশি চক্রান্তে সেখানে অস্থিতিশীলতা তৈরি হয়। তার একটা বড় কারণ শ্রমিকদের মজুরি। আমরা দেখেছি গত 16 বছরে শ্রমিকদের মজুরি অনেক সময় অনেক বাড়ানো হয়েছে, কিন্তু শ্রমিকদের মজুরি যেভাবে বাড়ে তার থেকে বেশি পাল্লা দিয়ে বাড়ে শ্রমিক যে এলাকায় থাকে সেখানকার রিক্সা ভাড়া, বাস ভাড়া, যে বাসায় থাকে তার বাড়ি ভাড়া। অর্থাৎ এখানে সরকারের কোনো নজরদারি ছিল না। আমাদের প্রস্তাবনা হচ্ছে আমরা মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে শ্রমিকদের বেতন বাড়াবো। অর্থাৎ আমাদের প্রধান লক্ষ্য থাকবে বাংলাদেশে যেন মূল্যস্ফীতি বা চাল, ডাল, তেল, আটা, বাড়ি ভাড়া, বাস ভাড়া, জ্বালানি খরচ সামগ্রিকভাবে যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে সেটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা, এবং আমাদের শ্রমিকদের যে বেতন হবে, যে বাৎসরিক ইনক্রিমেন্ট বা বেতন ভাতা বৃদ্ধি হবে, সেটা আমরা সেই মূল্যস্ফীতির সাথে সমন্বয় করতে চাই। আমরা দেখেছি বিএনপির সময় অনেক নতুন নতুন কলকারখানা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ লক্ষাধিক ছোট এবং মাঝারি শিল্প হয়েছিল দেশনেত্রী প্রথম সময় 1991 থেকে 96 সালের বিএনপি সরকারের সময়। অন্যদিকে আওয়ামী লীগ যতবার এসেছে একের পর এক তারা শিল্প কারখানা বন্ধ করে দিয়েছে।
আমরা দেখেছি চিনির কল বন্ধ হয়েছে, পাট কল বন্ধ হয়েছে, অনেক জায়গায় টেক্সটাইল মিল বন্ধ হয়েছে, রিনিউয়েবল এনার্জি প্রজেক্টগুলো বন্ধ হয়েছে। আমাদের বিএনপির একটা ম্যান্ডেট হচ্ছে আমরা ইনশাল্লাহ চিনির কল, পাট কল সহ যেসব ইন্ডাস্ট্রি ক্লোজ করেছে আওয়ামী লীগ এগুলো সব খুলে দেওয়ার উদ্যোগ নিব এবং আমরা নিশ্চিত করব মেধার ভিত্তিতে যারা সত্যিকার ব্যবসায়ী ওনাদের কাছে যেন আমরা সেটি পৌঁছে দিতে পারি, ওনারা যেন সত্যি ব্যবসাগুলো পরিচালনা করেন। এই উদ্দেশ্যে না আওয়ামী লীগ যেটা করেছে যে একটা 1 কোটি টাকা প্রজেক্ট তারা লোন নিয়েছে ব্যাংক থেকে 20 কোটি টাকা নিয়ে লুটপাট করেছে। বড় বড় তাদের যারা অলিগার ব্যবসায়ী রয়েছে তারা 100 কোটি টাকার প্রজেক্টে 1000 কোটি টাকা লোন নিয়েছে, লোন নিয়ে লোপাট করেছে। আমরা ব্যাংকিং সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, এই ক্লোজ যেসব ইন্ডাস্ট্রি ছিল সেগুলোকে নতুন করে ওপেন করতে চাই। বিএনপির একটা বড় পলিসির কারণে বিশ্ব জুড়ে আজকে প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, শহীদ জনশক্তি রপ্তানির কারণে। ওনাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা এবং দাবি ছিল যে জনাব তারেক রহমান প্রথমবারের মতন কথা দিয়েছেন বিএনপি ইনশাল্লাহ সকল প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকার নিশ্চিত করবে। একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য যেসব প্রবাসী বিদেশে থাকেন ওনাদেরকে রাষ্ট্র কাঠামোতে, রাষ্ট্রের মেরামতে সম্পৃক্ত করবেন, ওনারা যেন বাংলাদেশে আসতে পারেন। একেবারে এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় ওনাদের ফ্যাসিলিটি বাড়ানো হবে। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যেসব এমবেসি হাই কমিশন রয়েছে সেগুলোকে আরো গতিশীল করা হবে, যার মূল উদ্দেশ্য হবে প্রবাসী বাংলাদেশিদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করা এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য সেবা প্রদান করা। আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ থাকবে সেটার মূল ভিত্তি আবারও বলছি মেধার মূল্যায়ন হবে এবং সেখানে বৈষম্য কমাতে হবে। আমরা শ্রমিক মালিক এক হয়ে ভাই ভাই হয়ে একটা সামগ্রিক এবং অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে চাই।